আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ওয়েলকাম টু সেশন প্রেজেন্ট বাই এস এম মাজমুল্লাহ, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? করোনা, বন্যা, এই এতগুলি মহামারী দুর্যোগ মোকাবেলা করে আমরা চ্যালেঞ্জের মধ্যে আছি। এই চ্যালেঞ্জকে সাথে নিয়েই আমাদেরকে চলতে হবে। একটি পবিত্র ঈদুল আজহা গেল। এই ঈদের মধ্যে ঈদের আনন্দ তেমন হয় নাই, এবং আগামীতে হিন্দুদের পূজা আসতেছে, সেখানেও হয়তো তেমন আনন্দ হবে না হিন্দুদের জন্যও। তারপরেও আশা রাখি যে তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা পড়ালেখা কি করছো তো? আসলে পড়ালেখার বিকল্প কিছুই নাই। সুতরাং যে যেখানে থাকো, যেভাবেই থাকো, তোমরা পড়ালেখা করবে, এই প্রত্যাশায় আজকের ফেসবুক লাইভ ক্লাস, আমার লেকচার 12, অধ্যায় 10 এবং 11 থেকে আলোচনা হবে আজকে। গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আমার ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের চতুর্থ পর্বের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং, এই সাবজেক্টের আলোচনা হবে। তো প্রিয় বন্ধুরা, আমার সাউন্ড শুনতে কোনো সমস্যা হলে তোমরা জানাবা কমেন্টের মাধ্যমে। কোনো টপিকস যদি বুঝতে সমস্যা হয় সেটিও আমাকে জানাবা। আমি আগামী ক্লাসে সেই টপিকসটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো গত ক্লাসে কি হয়েছে দেখা যাক। গত ক্লাসে শুরু হয়েছিল সার্ভিসমেন অনুধাবন। এই সার্ভিসমেন দশম অধ্যায়ের আমরা কি করেছিলাম? একটি এক ফেজ সার্ভিসম্যানের জন্য মালামালের শিডিউল প্রস্তুত, এবং 3 ফেজ সার্ভিসম্যানের জন্য মালামালের শিডিউল প্রস্তুতকরণ এবং এর ছবি ডায়াগ্রাম দেখিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী, এখানে 1.2, এখানে 1.3 হবে। তোমরা এটা কারেকশন আমি খেয়াল করতে পারি নাই। এবার আজকের লার্নিং আউটকামটা কি হবে? আমরা এই আজকের ক্লাসের দ্বারা কি শিখতে পারবো? আজকে তোমরা শিখতে পারবা দশম অধ্যায়ের 6 নম্বর আর্টিকেলের একটি এক ফেজ সার্ভিস কানেকশনের জন্য মালামাল ও লেবার এস্টিমেট, এটা তৈরি করা শিখব। এবং আর্টিকেল 10.7 এর একটি 3 ফেজ সার্ভিস কানেকশনের জন্য মালামাল ও লেবার এস্টিমেট তৈরি করা শিখব। এবং সেই সাথে আর্থিং এর অধ্যায় 11 আর্থিং এর সম্বন্ধে আলোচনা হবে। প্রিয় শিক্ষার্থী, দেখো তোমরা এখানে এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই লেবার শিডিউল প্রত্যেকটি বিষয়ে আছে, তার চেয়েও তোমরা বেশি, আরো একটু বেশি গুরুত্বপূর্ণ আর্থিং, যে আর্থিং এর আলোচনায় একটা আসবে। তোমরা আশা করি মনোযোগ দিয়ে শুনবে। এ এবং আমরা সামনের দিকে আগাচ্ছি। এবার দেখা যাক একটি সিঙ্গেল ফেজ সার্ভিস কানেকশনের জন্য মালামাল ও লেবার এস্টিমেট কিভাবে করতে হয় তার একটা নমুনা ছক এখানে দেখিয়েছি। যে মালামাল এরকম টেবিল ছকের মাধ্যমে থাকবে, যে কি কি মালামাল লাগবে তার বিবরণ, তার পরিমাণ,
তার রেট কত, এখানে অবশ্যই রেট দিতে হবে। এবং মোট টাকার কত, এই যে 40 মিটার, পার মিটারের দাম 100 টাকা হলে 40 মিটারের দাম 4000 টাকা তার লাগবে। এটা আমরা এইভাবে এই রেট দিয়ে গুণ করে নিব। এখন দেখো এই সার্ভিস কানেকশনের জন্য যে 7 মিলিমিটার স্কোয়ার 600 ভোল্ট অবলিক 1000 ভোল্ট টুইন কোর পিভিসি ওয়েদার প্রুফ সার্ভিস কেবল এনওয়াইওয়াই তার এইটা সিলেকশন হয়েছে। এবং 8 গেজি জিআই তার ক্যাটেনারি তার, যেটাকে ক্যাটেনারি তারের সংজ্ঞা গতদিনে দিয়েছি, এই তারও 40 মিটার লাগবে, কারণ এখানে ওই সার্ভিস কেবল যতটুকু লাগবে এই ক্যাটেনারি তার যেটা টানা দেওয়ার জন্য, সোজা কথা এই টানা দেওয়ার জন্য এই তারটাও একই সমপরিমাণই লাগবে। সার্ভিস পাইপ লাগবে, নাট বোল্ট সহ আয়রন ক্ল্যাম্প, স্টিল চ্যানেল বার, স্টিল চ্যানেল অথবা এমনি স্কোয়ার বার বা যাই হোক এটা লাগবে। পোল ক্ল্যাম্প নাট বোল্ট সহ। এটা কি কাজের জন্য ব্যবহার করা হবে এই মন্তব্যের ঘরে কিন্তু সেটি লেখা আছে, যেমন নাট বোল্ট সহ ডি আয়রন ক্লাম্প, এটা শ্যাকল ইনপুটে লাগাবার জন্য। স্টিল চ্যানেল বার, এটা হলো ডি আয়রন ক্ল্যাম্প ফিটিং করার জন্য। তো যাই হোক এই সমস্ত ভাবে আমরা ইয়ে করে নেব। এইভাবে ঠিক সার্ভিস ক্ল্যাম্প নাট বোল্ট সহ কি পরিমাণ সার্ভিস ব্র্যাকেট ক্ল্যাম্প, তারপরে 51 মিলিমিটারের ডায়ার হলো জিআই পাইপ, এই মালামালগুলা তোমরা ভালো করে দেখে নিবা। এই মালামালগুলোর তালিকা করা হলো। এবার এই তালিকার পরে তালিকা চলছেই, শেষ 19টি আইটেম লাগলো। এই আইটেমের দাম কত হয়েছে? আমাদের প্রিয় শিক্ষার্থী, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এইরকম মালামালের তালিকা আমরা স্পেসিফিক করব, যে স্পেসিফিকেশন অনুসারে যে কোথায় লাগবে, কয়টা লাগবে এবং তার মূল্য কত, তাহলে আমরা একটা এস্টিমেট তৈরি করতে পারবো। এখন মোট মূল্য দাঁড়ালো এই সার্ভিসম্যানের জন্য 11,920 টাকা। এর সাথে কি কি যুক্ত হবে? সংরক্ষণ ও পরিবহন খরচ, এর সাথে 5% যোগ হবে। এর সাথে যোগ হবে লেবার চার্জ 20%। এর সাথে কন্টিজেন্সি চার্জ হলো 10%। এবং ইলেকট্রিক্যাল ইন্সপেকশন ফি, যে ইঞ্জিনিয়ার দেখতে আসবে তা তার জন্য এই ফি থাকবে 10%, এটা হলো 1192 টাকা। এবং সিঙ্গেল ফেজ 40 অ্যাম্পিয়ারের 250 ভোল্ট 50 হার্জ ডিজিটাল এনার্জি মিটার এর দাম হলো 2000 টাকা। এবং কন্ডাক্টর যে করবে সেই কন্ট্রাক্টরের লাভ এখানে ধরতে হবে 10%। এই মোট মূল্যের উপরে 10%, মানে এই খরচের মূল্যের উপরে 10%। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা এখানে একটা বিষয় দেখলা যে একজন ঠিকাদার যে কাজগুলি করে তার প্রত্যেকটা টেন্ডারের কাজের মধ্যে তাদের 10% লাভ প্রফিট ধরা থাকে। সুতরাং এইটা ধরতে হবে এবং এই জিনিসগুলো যেগুলো কন্টিজেন্সি ব্যয় বা পরিবহন খরচ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এগুলো সব বিবেচনা করে এটা এস্টিমেট তৈরি করতে হবে। তো এই এস্টিমেট তৈরি করতে গেলে আমরা এই দিকগুলা বিবেচনা করব। এবং এখানে আমি এই 10 আর্টিকেল 10.7 এখানে 3 ফেজ কানেকশনের জন্য মালামাল ও লেবার এস্টিমেট কি করেছি, বলেছি যে পূর্বে সিঙ্গেল ফেজের মতো ওই একই, দেখো এই একই ছক হবে। এখানে 3 ফেজের যে মালামাল যে একটু বেশি লাগবে, ওখানে কেবল সাইজ ভালো লাগবে এবং 3 ফেজ কেবল লাগবে। তো এই সমস্ত ছাড়া আর অন্য কোথাও কোনো প্রবলেম নাই। সুতরাং সেই জন্য আমি মূলত ওটাকে
এই স্কিপ করলাম, তোমরা ওটা দেখে নিবা। এরপরে আসি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইলেকট্রিক্যাল এর জন্য আর্থিং, যেটিকে মানুষ আসলে কোনো গুরুত্বই দেয় না। তোমরা দেখে থাকবে যে আমাদের দেশে যত অগ্নিকাণ্ড ঘটে তার ৮০ থেকে ৯০ ভাগ প্রায় এই শুধুমাত্র বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হয়। দেখো, বৈদ্যুতিক শর্ট সার্কিট হলে এই শর্ট সার্কিটের যে অতিরিক্ত কারেন্ট, শর্ট সার্কিটের ফলে স্বাভাবিক কারেন্টের চাইতে ৫ থেকে ৭ গুণ কারেন্ট প্রবাহিত হয় লোডের মধ্য দিয়ে এবং পরিবাহীর মধ্য দিয়ে। এই ৫ থেকে ৭ গুণ কারেন্ট যদি আমরা আর্থিং যদি সঠিকভাবে করা থাকে, তাহলে এই অতিরিক্ত কারেন্টটা মাটিতে, পৃথিবীর মাটিতে নিরাপদে চলে যাবে। মালামাল, যন্ত্রপাতি এবং যান, অর্থাৎ মানুষ, গরু, ছাগল, পশু-পাখি ইত্যাদি, এগুলার কোনো ক্ষতি হবে না। অগ্নি সংযোগ হবে না, অর্থাৎ আগুন লাগবে না। সো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা মনোযোগ সহকারে পড়বে এবং এই আমার সাথেই থাকবে। এবারে আসো, আর্থিং কি? আর্থিং এর বর্ণনা হচ্ছে পৃথিবীর সমুদয় মাটির সঙ্গে কোনো কিছুর বৈদ্যুতিক সংযোগ স্থাপন করাকে আর্থিং বা আর্থ করা বা গ্রাউন্ডিং বলে। অনেক সময় তোমরা শুনে থাকো যে গ্রাউন্ড ওয়্যার বা গ্রাউন্ড, এই তারটাকে গ্রাউন্ড করতে হবে, অর্থাৎ ওটাই কিন্তু আর্থিং করতে হবে। আর্থ করার অর্থ হচ্ছে কোনো বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, নিউট্রাল পয়েন্ট এবং বৈদ্যুতিক যন্ত্রপাতির বিদ্যুৎ অপরিবাহী অংশকে পৃথিবীর মাটির সঙ্গে এমনভাবে সংযোগ স্থাপন করা যাতে কোনো কারণে উল্লেখিত অংশে বিদ্যুৎ প্রবাহিত হলে তা কোনো বিপদ না ঘটিয়ে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ স্ফলন বা ডিসচার্জ ঘটায়। আর্থ করা অর্থ শুধুমাত্র মাটিতে পরিবাহীকে ঠেকানো নয়, অথবা কোনো রকমের মাটির ভিতর তারকে পুঁতে দেওয়া নয়। অর্থাৎ এখানে প্রিয় বন্ধুরা, দেখবা যে আমাদের, তোমাদের বাড়ি যাদের গ্রামে গঞ্জে অথবা শহরে যেখানেই হোক, পল্লী বিদ্যুতের জন্য একটা রড মাটিতে পুঁতে দেওয়া হয় ৫ থেকে ৬ ফিট হাইটের। কেউ শুকনা জায়গায় পুঁতে দেয়, কেউ ভিজা জায়গায় পুঁতে দেয়। এটাকে কেউ গুরুত্ব ঠিক মতো দেয় না। তো সেই কারণে অনেক সময় অনেক কিছুই দুর্ঘটনা ঘটতে পারে। সেই দিকে, সেই জন্য আমাদেরকে এই আর্থিং এর বিস্তারিত জানতে হবে। অর্থাৎ আমরা ওর সাথে যে ধারাবাহিক, যে এই যে মাটিতে মানে খালি পুঁতে দিলেই হবে না, এই পুঁতে দেওয়ার পরেও কি আর্থ করা বলতে বৈদ্যুতিক সার্কিটকে মাটির সঙ্গে এমনভাবে সংযোগ করা যাতে অবাঞ্ছিত কোনো কারেন্ট বা কোনো লিকেজ কারেন্ট কোনরূপ বিপদ না ঘটিয়ে অনায়াসে মাটিতে চলে যেতে পারে। কি কি অবশ্যই আর্থিং করতে হয়? যেমন হলো বৈদ্যুতিক সরঞ্জামাদির বডি বা বহিরাবরণ, কেবলের উপরের ধাতব আবরণ, বৈদ্যুতিক যন্ত্রপাতির ফ্রেম, সরবরাহের নিউট্রাল প্রভৃতিকে আর্থ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমাদের বাসাবাড়ির বৈদ্যুতিক ফ্যান
যে সমস্ত আছে কম্পিউটার এর 3 পিন প্লাগের ওই যে মাঝখানের যে মোটা যে পিনটা আছে গর্ত, সেটিতে আর্থিং এর তার সংযোগ থাকতে হবে। এইরকম এই যন্ত্রপাতির ফ্রেমে বডির সাথে আর্থিং তারের সংযোগ থাকতে হবে। এগুলো করতে হয়। এবার আর্থিং এর প্রয়োজনীয়তা কি? কেন আর্থিং করতে হবে? বৈদ্যুতিক সরঞ্জাম, যন্ত্রপাতি প্রভৃতির ধাতব বহিরাবরণ যদি কোনোভাবে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসে অথবা ইনসুলেশন দুর্বল হওয়ার কারণে যদি লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, তবে ধাতব অংশ বিদ্যুৎহীন অংশে পরিণত হয়। এ সময় কোনো ব্যক্তি যদি স্বাভাবিক অভ্যাস বা প্রয়োজনবশত উক্ত বহিরাবরণের স্পর্শে আসে, তবে তড়িতাঘাত বা ইলেকট্রিক শক পাবেন, যা প্রাণীদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক। তাই নিরাপত্তার স্বার্থে সকল অংশের বিদ্যুৎ যাতে কোনো বিপদ না ঘটিয়ে ভূপৃষ্ঠে চলে যেতে পারে, সেজন্য আর্থিং করা বিশেষ প্রয়োজন। বৈদ্যুতিক সরঞ্জামের বডি বা ফ্রেম যদি উপযুক্তভাবে আর্থিং করা থাকে, তবে দুর্ঘটনাবশত যন্ত্রপাতির বডি বিদ্যুৎবাহী বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে কারেন্ট খুব অধিক পরিমাণে আর্থের দিকে প্রবাহিত হতে থাকে। ফলে আর্থ সার্কিটের নিরাপত্তামূলক যে যন্ত্র আছে, প্রোটেক্টিভ ডিভাইস অর্থাৎ ফিউজ পুড়ে বা সার্কিট ব্রেকার ট্রিপ করে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সার্কিটকে বিপদমুক্ত করে। এরপরে আর্থিং এর উদ্দেশ্য। আর্থিং এর উদ্দেশ্য হলো, এখানে মোটামুটি 5টি উদ্দেশ্য দেওয়া হয়েছে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারকারীকে বৈদ্যুতিক শক বা তড়িতাঘাত প্রাপ্তির আশঙ্কা মুক্ত রাখা, কোন ত্রুটি সংঘটিত হলে সহজেই কারেন্ট আর্থে প্রবাহিত হয়ে সার্কিটের রক্ষণ যন্ত্র প্রোটেক্টিভ ডিভাইস যেমন ফিউজ, সার্কিট ব্রেকার প্রভৃতিকে কার্যকরী করে ত্রুটিযুক্ত সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে বিপদমুক্ত করা, সিস্টেমের সর্বত্র আর্থের সাপেক্ষে একটা নির্দিষ্ট মানে বিভব বা পটেনশিয়াল বা সমভোল্টেজ রক্ষা করা। 8 ভোল্টেজ এটা 0 ভোল্ট বা নো ভোল্টে রাখার জন্য আর কি। অর্থাৎ এখানে প্রিয় শিক্ষার্থী দেখো, যে কোনো ত্রুটি সংঘটিত হলে সহজেই কারেন্ট আর্থে প্রবাহিত হইতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আর্থিং তার দিয়ে মাটির ভিতরে চলে যাবে, তাহলে আমরা নিরাপদে থাকবো। লিকেজ কারেন্ট সহজে আর্থ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আর্থ লিকেজ কন্ট্রোল রিলের সাহায্যে অল্টারনেটর ও ট্রান্সফরমারকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আর্থিং করা হয়। এটা একটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে বড় বড় ইমারতকে রক্ষার জন্য আর্থিং অপরিহার্য। যেগুলো মাল্টি স্টোরেজ বিল্ডিং 10 তলা, 15 তলা, 20 তলা অথবা অধিক, তাদের আর্থিং অবশ্যই, আর্থিং না হলে এটা চলবেই না। এবার আসি যে সব বিষয়ের উপরে আর্থিং রেজিস্ট্যান্স নির্ভর করে। ইলেকট্রোড এবং আর্থিং তারের সাইজ ও গুণাগুণের উপরে, মাটির আর্দ্রতা, তাপমাত্রা ও পারিপার্শ্বিক আবহাওয়ার উপর, বিভিন্ন স্থানের মাটির কাঠিন্যের উপর, ইলেকট্রোড কত গভীরে স্থাপন করা হচ্ছে তার উপর, কাঠ কয়লার গুঁড়া এবং লবণের কত সঠিকভাবে প্রয়োগ হচ্ছে তার উপরেও, যথাযথ রক্ষণাবেক্ষণের উপরেও এই আর্থিং রেজিস্ট্যান্স নির্ভর করে।
এবং আর্থিং রেজিস্ট্যান্স সবসময় 1 ওহমের নিচে থাকবে, এটি খেয়াল করো। সামনে আমরা এটা নিয়েও আলোচনা করতে পারি। এবার আর্থ ইলেকট্রোডের সর্বনিম্ন অনুমোদিত সাইজ হচ্ছে, প্লেট ইলেকট্রোডটা যদি প্লেট হয় তাহলে তামা হলে 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার এবং তার পুরুত্ব হবে 3.18 মিলিমিটার এবং গ্যালভানাইজড লোহা হলে জিআই শীট হলে ওই 60 সেন্টিমিটার 60 সেন্টিমিটার শুধু পুরুত্ব বাড়বে 6.36 মিলিমিটার এবং পাইপ ইলেকট্রোড যদি হয় তাহলে 2 মিটার লম্বা 38 মিলিমিটার ব্যাসের গ্যালভানাইজড লোহার পাইপ, আর রড হলে তো 5 থেকে 6 ফিট। আর্ট ইলেকট্রোড বসানোর গভীরতা, এখানে বিভিন্ন জিনিস আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের সহজ কথা হচ্ছে যেখানে মাটির নিচে যে জায়গাতে পানি পাওয়া যাবে সেই জায়গাতে আমাকে নিয়ে যেতে হবে। যদি খুবই উঁচু জায়গা হয় তাহলে সেখানে যে কাঠ কয়লা লবণ ইত্যাদি দিতে হবে। এবার বৈদ্যুতিক স্থাপনার আর্থিং করার ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ। ক, ভবন বা ঘর থেকে আর্থের দূরত্ব কি হবে? যে এই আর্থ ইলেকট্রোডের দূরত্ব 1.5 মিটারের কম হবে না। আর্থ ইলেকট্রোডের দূরত্ব 1.5 এর কম হবে না। এবং খ নাম্বার, যে তার দ্বারা সরঞ্জামাদি যন্ত্রপাতি ধাতব বহিরাবরণ বা বডি আর্থ সংযোগ দেওয়া হয় সেই তারকে আর্থ তার বা আর্থ কন্টিনিউটি কন্ডাক্টর বলে, ইসিসি। এই তারের সর্বনিম্ন গ্রহণযোগ্য প্রস্থচ্ছেদ হবে বৈদ্যুতিক স্থাপনার ওয়্যারিং এ ব্যবহৃত সবচেয়ে মোটা তারের প্রস্থচ্ছেদের অন্তত অর্ধেকের কম নয়, তবে 3 মিলিমিটার বা 14 এসডব্লিউজি এর কম হবে না। 3 মিলিমিটার বা 14 কেজি তাদের কম হবে না, সেটা যতই সর্বনিম্ন হোক। আর্থ তার এবং আর্থ ইলেকট্রোড একই ধাতুর হওয়া উচিত। আর্থ তারকে জখম থেকে রক্ষার জন্য সর্বনিম্ন 12.7 মিলিমিটার ব্যাসের জিআই পাইপের ভিতর দিয়ে নিতে হয় এবং তারের যে অংশ মাটিতে থাকবে তা অন্তত মাটির 60 সেন্টিমিটার নিচে দিয়ে আর্থ ইলেকট্রোড পর্যন্ত নিতে হয়। এরপরে আর্থ ইলেকট্রোড থেকে মেইন বোর্ড পর্যন্ত আর্থ তার প্রথমে এনে সেখানে থেকে বিভিন্ন সাব সার্কিটে নেওয়া হয়। আর্থ তারের সমস্ত সংযোগ খুবই দৃঢ়ভাবে করতে হয় এবং এই আর্থিং করার জন্য যা যা করতে হবে, অর্থাৎ কি কি আর্থিং করব আমরা, সেটি এখানে 3 পিন প্লাগ ও সকেটের আর্থ পিন, বৈদ্যুতিক সরঞ্জাম যন্ত্রপাতি অ্যাপ্লায়েন্সের ধাতব বহিরাবরণ, বৈদ্যুতিক সরবরাহ কেবলের ধাতব খোলে ও কেবলের ধাতব শীটও থাকবে আর্থিং, বৈদ্যুতিক কাজে ব্যবহৃত জিআই পাইপ ও কন্ডুইট, আয়রন ক্ল্যাড সুইচ, ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড প্রভৃতি, বহনযোগ্য যন্ত্রপাতি যেমন হিটার, রেফ্রিজারেটর, হ্যান্ড ল্যাম্প, বৈদ্যুতিক ইস্ত্রি, এই সমস্ত আরো সাবস্টেশন, জেনারেটর, আর লিফট, বিভিন্ন জিনিস, এগুলো সব আর্থিং করতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থী, আর্থিং এর উপাদানগুলো কেমন? এই যে দেখো, আর্থিং এর 3টি অংশ, এক আর্থ ইলেকট্রোড, আর্থিং লিড এবং আর্থ কন্টিনিউটি তার। ইলেকট্রোড হলো ওই যে পাইপ না প্লেট না রড, কোন ধরনের নাকি স্ট্রিপ, এইটা হচ্ছে আর্থ ইলেকট্রোড। এখানে যদি প্লেট আছে এই জন্য এই প্লেটটাকে আর্থ ইলেকট্রোড বলছে, এখানে যদি পাইপ থাকতো তাহলে এই পাইপটাকেই আর্থ ইলেকট্রোড বলতেছে। এবার আর্থিং লিডটা হলো যে ওই পাইপ বা প্লেটের মাথা থেকে এই সংযোগ পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ উপরে বিল্ডিং এর সুইচ বোর্ডের পর্যন্ত যে তারটা থাকবে সেটি হলো আর্থিং লিড। আর
আর্থ কন্টিনিউটি তার হলো যেটা বিভিন্ন সুইচ বোর্ড হয়ে চলে আসলো এই আর্থিং লিডের সাথে সংযোগ করা হলো, অর্থাৎ একটা ফ্যানের বডি থেকে শুরু করে এই সুইচ বোর্ড পর্যন্ত যেখানে এই আর্থিং লিডের সাথে সংযোগ দেওয়া হবে সেই পর্যন্ত হলো আর্থ কন্টিনিউটি তার। আর্থ ইলেকট্রোড এই যে এখানে আলোচনা করা হলো। এইবার আমরা দেখব একতলা থেকে 20 তলা বিল্ডিং এর আর্থিং এর পদ্ধতি। এই আর্থিং এর পদ্ধতি 4 ধরনের: স্ট্রিপ বা পাতের আর্থিং, রড আর্থিং, পাইপ আর্থিং এবং প্লেট আর্থিং। এখানে প্রিয় শিক্ষার্থী দেখানো হয়েছে এই রড আর্থিং এর চিত্র। 1.22 মিটারের হাইটের একটি রড মাটির নিচে পুঁতে দেওয়া হচ্ছে এবং এর সাথে দেওয়া হয়েছে এই যে আর্থ ওয়্যার, ক্ল্যাম্প, নাট বোল্ট দিয়ে সংযোগ করা হচ্ছে। এই রড মাটির নিচে যে কোনো জায়গায়, অর্থাৎ আমাদের বাড়ির চারপাশে যেখানে টিউবওয়েলের পানি নামছে এইরকম ড্রেনের ধারে দিলে সব থেকে ভালো, তাহলে আর্থ রেজিস্ট্যান্স নিয়ে চিন্তা করতে হবে না। অথবা বাড়ির যে জায়গাতে স্যাঁতসেঁতে থাকে সবসময় পানি ফেলে সেরকম জায়গায় আর্থিং এই রড বসায় দিলেই আর্থ রেজিস্ট্যান্স কম পাওয়া যাবে। এরপরে প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি পাইপ আর্থিং। পাইপ আর্থিং এর একটা বিশাল যজ্ঞ। এই এত যজ্ঞ আমাদের করা সম্ভব নয়। দেখো এটা 15 সেন্টিমিটার, এইখানে কাঠ, কয়লা স্তর এবং লবণের স্তর। এই যে বড় বড় দাগগুলি দেখছো, কাঠ কয়লার স্তর আর এটা লবণের স্তর। এই 15 সেন্টিমিটার পর পর এরকম লেয়ার চেঞ্জ করতে হবে। এবং এই পাইপ যে 38 মিলিমিটারের যে জিআই পাইপ, এই জিআই পাইপটাকে এইরকম ছিদ্র ছিদ্র করে দিতে হবে। ছিদ্র ছিদ্র করে দিয়ে এইখানে নিচে নামাই দিতে হবে এবং এর সাথে আবার আরেকটা ছোট, অর্থাৎ 1 ইঞ্চি হোক আর যেই হোক এরকম ছোট জিআই পাইপ দিয়ে উপরের সাথে এরকম ফানেল করতে হবে। এই যে এরকম ফানেল, এটা চেম্বার করা হয়েছে, এটা হলো আরসিসি চেম্বার, অথবা এমনি সিসি বা এমনি ইটের গাঁথনি দিয়ে চেম্বার করলেও হবে। এবং এর উপরে ফানেল কাগের মতো থাকবে এবং সেই সাথে থাকবে তোমার এইখানে ঢালাই লোহার ঢাকনা অথবা এমনি সিমেন্টের ঢাকনা দিলেও চলবে। এটা হলো 30 সেন্টিমিটার, মানে 1 ফিট বাই 1 ফিট, এবং একটা নেটের জালি থাকবে, একটা ফানেল থাকবে। এই ফানেল দিয়ে যাতে পানি ঢালা যায়, যখন বর্ষার টাইমে ভেজা থাকে, খরার সময় যখন শুকনা থাকবে সেই সময় যাতে এখানে পানি ঢেলে এর আর্থ রেজিস্ট্যান্স বৃদ্ধি করা যায়। এবং এই যে আর্থিং, এটা আর্থিং লিড, এটা ইলেকট্রোড। এটা হচ্ছে আর্থ ইলেকট্রোড এবং এইটা আর্থিং লিড এই পর্যন্ত চলে যাবে, যে বিল্ডিং এর উপর পর্যন্ত চলে যাবে, এটা আর্থিং লিড। আর আর্থ কন্টিনিউটি তার তো ওখানে বলা হলো। এবার দেখো, এই এত ব্যবস্থা না করে, এই এত কর্মযজ্ঞ না করে বর্তমানে সহজ পদ্ধতিতে আসছে যে এই পাইপটি এইরকম কর্মযজ্ঞ করার কোনো প্রয়োজন নাই। একবারে জিআই পাইপকে সরাসরি সরাসরি মাটির নিচে 60 ফিট বা 80 ফিট অথবা 150 ফিট যেখানে পানির লেয়ার আছে, পর্যাপ্ত পানির লেয়ার, সেরকম জায়গায় রেখে দিয়ে আসলেই আর আর্থিং এর কোনো প্রবলেম হবে না, আর্থ রেজিস্ট্যান্স বাড়বে না। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? দশম অধ্যায়ের 1 ফেজ সার্ভিস কানেকশনের মালামাল লেবার এস্টিমেট করেছি এবং সেই সাথে 3 ফেজও বলেছি একই রকম হবে। এবং আর্থিং এর ক্ষেত্রে বিভিন্ন আর্থিং এর প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, এইগুলি সম্পর্কে আলোচনা করা হলো। এই বিষয়গুলি
তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের আজকের বারের কাজ দেওয়া হলো যে আর্থিং এর উদ্দেশ্য কি, পাইপ আর্থিং এর চিত্র সহ বর্ণনা করো, আর্থ রেজিস্ট্যান্স কমানোর উপায় কি। এই কাজগুলি করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষকের কাছে অ্যাসাইনমেন্ট হিসাবে জমা দেবা। ধন্যবাদ। আগামী নেক্সট ক্লাসে তোমাদের এই আর্থিং এর উপরে এবং 12 অধ্যায়ের উপরে ক্লাস নেওয়া হবে। আমার সবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।